এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 এর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 দুই জনের জন্যই টোটাল 350টি বাংলা সেকেন্ড পেপারের টপ এমসিগুলো আনছি, যেগুলো বিগত 7 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে আনা হয়েছে। বিশেষ করে এখানে তোমাদের 2016 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই সকল প্রশ্ন রাখা হয়েছে, এবং এতটুকু তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে এখান থেকে তোমরা অবশ্যই 100% প্রশ্ন কম পাবা। কেননা বিশেষ করে তোমরা যারা সামনে নির্বাচন পরীক্ষা দিবা, তারপর তোমাদের প্রাক নির্বাচন পরীক্ষা দিবা, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই এমসিকিউ কয়েকটা যদি করতে পারো তাহলে তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে তোমাদের এই অংশগুলোতে বা এই সেকেন্ড পেপার অংশে আর কখনোই কোনো সমস্যা হবে না। তো একটু ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে যেন তোমাদের কোনো সমস্যা না হয়, এবং প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা গ্রামাটিক্যাল পয়েন্ট তোমাদের ভালোভাবে বুঝে করতে হবে। এখন আমরা যদি প্রথম প্রশ্নটা খেয়াল করি, যেখানে প্রথম প্রশ্ন বলছে অপরূপ শব্দটি দ্বারা শ্রীহীনতা না বুঝিয়ে অনির্বাচনীয় সৌন্দর্যকে বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? অপরূপ শব্দটি দ্বারা শ্রীহীনতা না বুঝিয়ে অনির্বাচনীয় সৌন্দর্যকে বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? উত্তর হবে অর্থের উন্নতি হয়। উত্তর হবে কি? অর্থের উন্নতি হয়। 2 নম্বর প্রশ্ন হলো ঠোঁটকাটা এর সমার্থক বাগধারা কোনটি? ঠোঁটকাটা এর সমার্থক বাগধারা কোনটি? উত্তর হবে চশমখোর। ঠোঁটকাটা এর সমর্থক বাগধারা হলো চশমখোর। রাত শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? রাত শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সর্বরী। সর্বরী হলো রাত শব্দের সঠিক প্রতিশব্দ। 4 নম্বর প্রশ্ন বলছে কোন নির্দেশকটি বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে ব্যবহৃত হয়? কোন নির্দেশকটি বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে ব্যবহৃত হয়? উত্তর হবে খানা। উত্তর হবে কি? খানা শব্দটি ব্যবহৃত হয়। নিচের কোন বাক্যটিতে প্রশংসা আবেগ প্রকাশ করে? নিচের কোন বাক্যটিতে প্রশংসা আবেগ প্রকাশ করে? উত্তর হবে সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম। সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম, এখানে প্রশংসা করা হয়েছে। কোন শব্দটি নিত্য নারীবাচক? কোন শব্দটি নিত্য নারীবাচক? অর্থাৎ যেই শব্দটির কি নেই, তোমার পুরুষবাচক কোনো শব্দ নেই। তো যে শব্দের পুরুষবাচক কোনো শব্দ নেই তাকে আমরা বলি নিত্য নারীবাচক। এখন নিত্যে নারীবাচক শব্দ হলো সতীন। তুমি ভালো করে খেয়াল করে দেখলে সতীন মেয়েদের হয়, কিন্তু ছেলেদের সতীনের যে অপোজিট, যেমন ধরো নারী পুরুষ, নাকি শিক্ষক শিক্ষিকা। তারপর এরকম দেখবে প্রত্যেকটারই জেন্ডার পরিবর্তন থাকে, ছেলে মেয়ে দুইটা অংশ থাকে, মেয়ে ছেলে তো দুটো বিপরীত থাকে, জেলে জেলেনি, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকটার কিন্তু অপোজিট রয়েছে। কিন্তু এই সতীন একমাত্র এমন একটা ওয়ার্ড যার কোনো পুরুষবাচক শব্দ নাই, তাই এটাকে বলা হয় নিত্য নারীবাচক শব্দ। এর পরবর্তী প্রশ্ন হলো রাজাপথ কোন সমাস? রাজাপথ কোন সমাস? উত্তর হবে তৎপুরুষ সমাস। রাজাপথ হলো তৎপুরুষ সমাস। আর নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি কোনটি? নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি কোনটি? উত্তর হবে উল্টা। নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি হলো উল্টা। দেন এর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, তো এখানে আমরা যদি পরবর্তী প্রশ্নটি দেখে বলা হয়েছে উন্নতি শব্দের বিপরীত শব্দ কোনটি? উন্নতি শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে অবনতি। উন্নতি শব্দের বিপরীত শব্দ হলো অবনতি। মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? মুখের ভাষা ক্রমশ কোন ভাষায় পরিণত হয়েছে? দেখো আগের মতো কিন্তু আর আমরা লেখা করি না, যেমন আমরা কি ম্যাক্সিমাম, যেমন এখন বর্তমান মুখের ভাষাগুলো ম্যাক্সিমাম লেখার এবং ছাপার ভাষায় কি হচ্ছে ক্রমশ পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন আগে দাদা দাদিরা গল্প বলতো, কিন্তু এখন বর্তমান যুগে দেখবা গল্পের জন্য গল্পের আলাদা বই রয়েছে। এখন কিন্তু এমনটা আর দেখা যায় না যে দাদা দাদিরা আগের মতো আর গল্প করছে। তাই মুখের যে ভাষাগুলো সেগুলো দিন দিন আমাদের কি হচ্ছে ক্রমশভাবে লেখা এবং ছাপার মাধ্যমে ক্রমশ বিকশিত হচ্ছে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় অবশ্যই ধ্বনি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় অবশ্যই কি? ধ্বনি। সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? সেক্ষেত্রে উত্তর হবে হ বর্ণ। কি বর্ণ যুক্ত থাকে? হ বর্ণ যুক্ত থাকে। তালুর অংশ কয়টি? তালুর অংশ কয়টি? তো তালুর অংশ হলো
দুইটি। তালুর অংশ কয়টি? দুইটি, উপরে আর নিচে। কোনটি মৌলিক স্বরধ্বনি? কোনটি মৌলিক স্বরধ্বনি? তুমি যদি দেখো ওই, ও, দীর্ঘ ই, এগুলো কিন্তু কোনো মৌলিক স্বরধ্বনি না। তো এইটা হলো তোমার কি? হর্ষ ই। এই হর্ষ ই হলো তোমার মৌলিক স্বরধ্বনি। সবসময় মনে রাখবে, এই যে তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই তিনটা ওয়ার্ড কিন্তু কোনো মৌলিক স্বরধ্বনি না। এই তিনটাকে বাদ দিয়ে স্বরধ্বনি হিসাব করা হয়। তাই উত্তর হবে কয়টা? তোমার হর্ষ ই। চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? তুমি যদি এখানে ভালো করে দেখো, এখানে চ এর সাথে আকার আছে। আকার মানে কি? আকার মানে হলো তোমার হলো স্বর অ, তাহলে স্বর অথবা স্বরিয়া। এই চাই শব্দটি যদি লিখতে চাই তাহলে চ প্লাস স্বর অ অথবা স্বর আ, যে কোনো একটা লাগবে, হয় স্বর অ অথবা স্বরিয়া। যেহেতু এখানে স্বর নাই তাহলে স্বরিয়া, তারপর হলো হর্ষই। এই চাই শব্দকে ভাঙলে আমরা এরকম পাবো। এই চাই শব্দকে ভাঙলে চ প্লাস স্বর অ প্লাস হর্ষই ইকাল চাই। তাহলে এই পূর্ণ স্বরধ্বনি কোনটি? তো পূর্ণ স্বরধ্বনি কি? স্বরিয়া। তাই উত্তর হবে হলো স্বরিয়া আ। উত্তর হবে কি? স্বরিয়ে আ। এর পরবর্তী প্রশ্ন হলো পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? উত্তর হবে ল। ল হলো একটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ। মৌমাছি এর সঠিক উচ্চারণ হলো, মৌমাছি এর সঠিক উচ্চারণ হলো, তাহলে মৌমাছির সঠিক উচ্চারণ কি? সেক্ষেত্রে হবে মৌমাছি। মৌমাছি হলো মৌমাছির সঠিক উচ্চারণ। উচ্চারণটা ভালোভাবে দেখে নেবা। শব্দ মূলের অন্য নাম কি? শব্দ মূলের অন্য নাম কি? তো শব্দ মূলের অন্য নাম হলো প্রকৃতি। শব্দ মূলের অন্য নাম কি? অন্য নাম হলো প্রকৃতি। লাইভ। বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি? বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি? উত্তর হবে বাংলা কতটি বলছিল, এখানে সে অনুসারে সহস্রাধিক, সহস্রাধিক। বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা হলো সহস্রাধিক। ঠিক আছে, সরি, অর্ধ শতাধিক। এখানে আমার একটু ভুল হয়েছে। সেক্ষেত্রে 19 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি, এখানে একটু মিস্টেকলি হয়েছে, এটা হবে না। উত্তর হবে অর্ধ শতাধিক। উত্তর হবে কি? অর্ধ শতাধিক। আচ্ছা, দেন আর পরবর্তী প্রশ্ন আসে, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তা কোন কারক? যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তা কোন কারক? সেক্ষেত্রে উত্তর হবে অপদান কারক। তাকে কি বলা হয়? উপাদান কারক। এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পাখিগুলো নীল আকাশে উড়ছে। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো, পাখিগুলো নীল আকাশে উড়ছে। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যগুলো হলো সরল। বাক্যগুলো হলো সরল, কারণ এই বাক্যতে কোনো কমা নেই বা কোনো কিন্তু এবং এই ধরনের কোনো কিছু নাই, শুধু একটা সাধারণ বাক্য, তাই এটা একটা সরল বাক্য। যোজক দ্বারা দুটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? যোজক দ্বারা দুটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? সেক্ষেত্রে উত্তর হবে বিশেষ্য বর্গ। উত্তর হবে কি? বিশেষ্য বর্গ তৈরি করে। তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো। তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো বাক্যটি কোন কালের ক্রিয়ার? তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো বাক্যটি কোন কালের ক্রিয়ার? উত্তর হবে নিত্য অতীত। উত্তর হবে কি? নিত্য অতীত। লোককে কি না বলে বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে? তুমি যদি একটু ভালোভাবে এই জায়গায় লোকে যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটি যদি ভালো করে খেয়াল করো, এখানে লোক বানানে লোকের সাথে কয় একার আছে, কয়ের সাথে এখানে ভালো করে দেখো, এই যে একার আছে। অ্যাকচুয়ালি এখানে মেন বানানটা হলো ল প্লাস এ, লোক এ, এই তো একারের জন্য। তাহলে সেই অনুসারে এখানে কোন বিভক্তি যুক্ত রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে এ বিভক্তি। এখানে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এ বিভক্তি যুক্ত রয়েছে। বৃক্ষ শব্দকে বহুবচন করাতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়? বৃক্ষ শব্দকে বহুবচন করাতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়? উত্তর হবে সমূহ, বৃক্ষ সমূহ। অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হবে অনুসর্গকে 2 ভাগে ভাগ করা যায়। অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? অনুসর্গকে 2 ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ? নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ? উত্তর হবে উদয় হওয়া।
উদয় হওয়া হলো সংযোগ ক্রিয়ার উদাহরণ। নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? উত্তর হবে পটাপট। উত্তর হবে কি? পটাপট। বাচ্য কত প্রকার? বাচ্য কত প্রকার? উত্তর হবে বাচ্য হলো 3 প্রকার। বাচ্য কত প্রকার? বাচ্য হলো 3 প্রকার। বাক্যের মধ্যকার একাধিক শব্দকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? বাক্যের মধ্যকার একাধিক শব্দকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? উত্তর হবে হাইপেন। উত্তর হবে কি? হাইপেন ব্যবহৃত হয়। দেন এর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, এর পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে এখানে, সে লিখছে আর হাসছে। বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? উত্তর হবে লিখছে একটা কাজ করা, হাসছেও একটা কাজ করা, তার মানে এটা হলো ক্রিয়াবর্গ। সে লিখছে আর হাসছে, এখানে লেখাও একটা কাজ, আবার কি হাসাও একটা কাজ, তাই এটাকে বলা হয় ক্রিয়াবর্গ। ক্রিয়া বিশেষের উদাহরণ কোনটি? ক্রিয়া বিশেষের উদাহরণ কোনটি? উত্তর হবে ভোজন। ক্রিয়া বিশেষের উদাহরণ হলো ভোজন। ঠিক আছে। আর পরবর্তী যদি আসো, এখানে সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সে, যে সে। সাপেক্ষ সর্বনাম হলো যে সে, সে যথাতত, যত তত, যেমন তেমন, এগুলো হলো তোমার কি সাপেক্ষ সর্বনাম। ঠিক আছে। আচ্ছা, বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? তো আমি যদি সে এখানে আমরা যদি 4 নম্বরে যদি আসি, বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? উত্তর হবে এই পুকুরের পানি ঘোলা। এই পুকুরের পানি ঘোলা, এখানে বিধেয় বিশেষণ রয়েছে। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হেসে ওঠা। যৌগিক ক্রিয়ার উদাহরণ হলো হেসে ওঠা। পদানুক ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? পদানুক ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? উত্তর হবে মরিত মরব। পদানুক ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? উত্তর হবে মরিত মরব। কোনো কিছু সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়? কোনো কিছুর সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়? উত্তর হবে টুকু। উত্তর হবে কি? টুকু। দেন 8 নম্বর প্রশ্ন যদি আসে, সকলের মঙ্গল হোক বাক্যটি বর্তমান কালের কোন রূপ? সকলের মঙ্গল হোক বাক্যটি বর্তমান কালের কোন রূপ? তুমি যদি দেখো, এটা একটা অনুজ্ঞা সূচক বাক্য। এটা হলো অনুজ্ঞা বর্তমান বাক্য। কারণ কোনো কিছু প্রার্থনা করা, কোনো কিছু অনুরোধ করা বা কোনো কিছু ইচ্ছা হওয়া, সেগুলোকে আমরা বলি অনুজ্ঞা, বা কোনো কিছুর আদেশ করা, এগুলোকে বলা হয় অনুজ্ঞা সূচক বাক্য। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ কি? ঠোঁট কাটা বাগধারাটির অর্থ কি? উত্তর হবে বেহায়া। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হলো বেহায়া। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? উত্তর হবে হাইপেন। উত্তর হবে কি? হাইপেন। তুমি যদি ভালো করে দেখো, জ্যোতিচিহ্নের যে প্রশ্নগুলো আসবে সেগুলো ম্যাক্সিমামই তোমার হাইপেন নিয়ে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এগুলো ভালো করে খেয়াল করে দেখবা। তার পরবর্তী প্রশ্ন আছে, কর্মবাচ্যের উদাহরণ কোনটি? কর্মবাচ্যের উদাহরণ কোনটি? উত্তর হবে চিঠিটা পড়া হয়েছে। কর্মবাচ্যের উদাহরণ হলো চিঠিটা পড়া হয়েছে। অর্থের সঙ্গতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন? অর্থের সঙ্গতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন? সেক্ষেত্রে উত্তর হবে সর্বনাম। উত্তর হবে কি? সর্বনামের পরিবর্তন করা প্রয়োজন। রাজীব বাংলা ব্যাকরণে ভালো বাক্যে ব্যাকরণ কোন কারক? রাজীব বাংলা ব্যাকরণে ভালো বাক্যে ব্যাকরণে কোন কারক? এই ধরনের আমি আরো অনেক কিছু দেখেছি, যে রাজীব ধরো কি সবুজ গণিতে ভালো, আরেকজন আছে এই বাংলা ব্যাকরণ নামটা থাকে, আমি ম্যাক্সিমাম বাংলা ব্যাকরণে ভালো, এই ব্যাকরণ কথাটা উল্লেখ থাকে। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে এই প্রশ্নটার উত্তরটা দেখবা। তো প্রশ্ন হলো, রাজীব বাংলা ব্যাকরণে ভালো বাক্যে ব্যাকরণে কোন কারক? সেক্ষেত্রে উত্তর হবে এলো অধিকরণ কারক। এই উত্তর হবে কি? অধিকরণ কারক। ঠিক আছে। আচ্ছা, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা
হয়েছে? উত্তর হবে 3 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? উত্তর হবে তাকে পূরক বলে। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় পূরক। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে একাদশ। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো একাদশ। ঠিক আছে। আর একটা হলো নিপাতনের সন্ধির স্বরধ্বনির কথা যদি বলতো, এখানে ভালো করে বিষয়টা মনে রাখবা, এখানে ব্যঞ্জন ধ্বনির কথা বললে সেটা হলো একাদশ, কিন্তু এখানে অনেক ক্ষেত্রে বলে নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি কোনটি। প্রশ্ন দুই রকম হয়ে থাকে, একটা হলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, আর একটা হলো নিপাতনের সিদ্ধ তোমার কি স্বরসন্ধি। স্বরসন্ধি হলে উত্তর হয়তো গবাক্ষ, নাবিক এবং কুলটা। এই তিনটা বিষয় ভালো করে মনে রাখবা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে। তারপর বলছে ব্রিবৃত্ত স্বরধ্বনি কোনটি? ব্রিবৃত্ত স্বরধ্বনি কোনটি? উত্তর হবে সরি আ। সরি আ হলো একটি ব্রিবৃত্ত স্বরধ্বনি। ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি? ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি? উত্তর হবে ছমছম। ঝমঝম হলো একটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ। নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি? নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি? উত্তর হবে বিধবা। বিধবা হলো নিত্য নারীবাচক শব্দ। বিধবার দেখবা ছেলে, একটা মনে রাখবা যে নিত্য নারীবাচক শব্দ বলতে বোঝানো হয় এমন কোনো শব্দকে যে শব্দের কোনো পুরুষবাচক নেই, যেমন সতীন, বিধবা। সতীন এবং বিধবা এই দুইটা ওয়ার্ডের তুমি কখনোই পুরুষবাচক পাবে না। যেমন ধরো শিক্ষক, শিক্ষিকা, সুন্দর, সুন্দরী, তারপর কি বেগম, এরকম তোমার প্রত্যেকটার কিন্তু কি আছে, তোমার পুরুষবাচক শব্দ আছে, কিন্তু বিধবা, সতীন এই ওয়ার্ডগুলোর কিন্তু বা এই শব্দগুলোর কিন্তু কি নাই, কোনো পুরুষবাচক শব্দ নাই, তাই এগুলোকে বলা হয় নিত্য নারীবাচক শব্দ। চশমা কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ? উত্তর হবে চশমা একটি ফার্সি ভাষার শব্দ। চশমা কোন ভাষার শব্দ? চশমা হলো একটি ফার্সি ভাষার শব্দ। এর পরবর্তী বলছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হবে 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। টোটাল স্বরধ্বনি কয়টা? 11টা, এটা তোমরা সবাই জানো। তার মধ্যে 3টা স্বরধ্বনি, টোটাল 4টা স্বরধ্বনি বাদ, টোটাল হলো মৌলিক স্বরধ্বনি হলো তোমার কয়টা? 7টি হলো তোমার মৌলিক স্বরধ্বনি। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আসে প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি? সেক্ষেত্রে তবে প্রাতীচী। প্রাতীচী হলো প্রাচী শব্দের বিপরীত শব্দ। হাতি শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? হাতি শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর হবে দ্বীপ। হাতি শব্দের সঠিক প্রতিশব্দ হলো দ্বীপ। বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির? বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির? উত্তর হবে সংস্কৃত। বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংস্কৃতর। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে জিভ। উত্তর হবে কি? জিভ, যা সবসময় লুলু লুলুর করতেই থাকে। আচ্ছা, তারপরে যদি আসে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ল। ল হলো একটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বাক্য জোরালো হয় তাকে কি বলে? যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বাক্য জোরালো হয় তাকে কি বলে? তো তাকে বলা হয় বলক। তাকে কি বলা হয়? তাকে বলা হয় বলক। নিমখুন শব্দের নিম উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়? নিমখুন শব্দের নিম উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়? তুমি যদি দেখো এখানে নিম বলতে বুঝাইছে প্রায়, প্রায়, নিমখুন বলতে প্রায়। ঠিক আছে। আচ্ছা, তারপর কি ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? উত্তর হবে বাহাদুরি। ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? বাহাদুরি শব্দে। উপমিত কর্মধারয় সমাস কোনটি? উপমিত কর্মধারয় সমাস কোনটি? উত্তর হবে চন্দ্রমুখ। চন্দ্রমুখ হলো উপমিত কর্মধারয় সমাস। দেন আমরা পরবর্তী প্রশ্নে যদি আসে, বলা হয়েছে চাঁদ শব্দের সমর্থক শব্দ কোনটি? চাঁদ শব্দের সমর্থক শব্দ কোনটি?
তো চাঁদ শব্দের সমার্থক শব্দ হলো ঈদু। ঈদু অর্থ হলো চাঁদ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্য অংশকে কি বলে? বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্য অংশকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে বর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্য অংশকে বলা হয় বর্গ। নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার শর্ত অসমাপিকা ক্রিয়া বিভক্তি? নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার শর্ত অসমাপিকা ক্রিয়া বিভক্তি? সেক্ষেত্রে উত্তর হবে আলে করালে। আলে করালে এটা হলো তোমার কি একটা প্রযোজক ক্রিয়ার শর্ত অসমাপিকা ক্রিয়া বিভক্তি। নিচের কোনটি আত্মবাচক সর্বনাম? নিচের কোনটি আত্মবাচক সর্বনাম? সেক্ষেত্রে উত্তর হবে হলো স্বয়ং। স্বয়ং হলো একটি আত্মবাচক সর্বনাম। সাধারণত গণ্য কর্মে কে বিভক্তি হয়? সাধারণত গণ্য কর্মে কে বিভক্তি হয়? বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? উত্তর হবে পূরক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক। কোনটি কারক যোজকের উদাহরণ? কোনটি কারণ যোজকের উদাহরণ? উত্তর হবে বসার সময় নেই তাই যেতে হচ্ছে। কোনটি কারণ বিভক্তের যোজকের উদাহরণ? বসার সময় নেই তাই যেতে হচ্ছে। এটা হলো কারণ, মানে তার কাছে এক জায়গায় যেতে হচ্ছে তাই কি তার কাছে বসার সময় নেই, তাই একটা কি বসার সময় না থাকার কারণে তাকে যেতে হচ্ছে, তাই এটা একটা কারণ যোজক। লক্ষ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? লক্ষ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? উত্তর হবে গণ্য অর্থ প্রকাশ করে। কি গণ্য অর্থ প্রকাশ করে। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? সেক্ষেত্রে উত্তর হবে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যদি আমরা এখানে খেয়াল করি, সরল বাক্যে অনেক সময়ে কোনটি অনুপস্থিত থাকে? সরল বাক্যে অনেক সময়ে কোনটি অনুপস্থিত থাকে? উত্তর হবে ক্রিয়া। অনেক সময় কি থাকে? ক্রিয়া অনুপস্থিত থাকে। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1833 সালে। কত সালে? 1833 সালে। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ? তো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি একটা আর স্বরসন্ধি একটা। আমরা এই কিছুক্ষণ আগে বললাম নিপাতনে ব্যঞ্জন সন্ধি হলো তোমার হলো একাদশ। নিপাতনের ব্যঞ্জন সন্ধি হলো একাদশ, আর তোমার স্বরসন্ধি হলো নিপাতনের স্বরসন্ধি হলো তোমার কি গবাক্ষ। তো এগুলো কিন্তু আমরা বললাম। তো যেহেতু এখানে বলছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন, তাই উত্তর হবে একাদশ। উত্তর হবে কি একাদশ। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু। তো এই সময়ে বায়ু কি হয়? শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এই সময়টায় বায়ু শুধুমাত্র কি মুখ দিয়ে বেরিয়ে আসে। ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে কোনটিতে? ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে কোনটিতে? সেক্ষেত্রে উত্তর হবে পটাপট। উত্তর হবে কি পটাপটে। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হলো, প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হলো প্রাতিচ্য। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হলো প্রাতিচ্য। আদালত কোন ভাষার শব্দ? আদালত কোন ভাষার শব্দ? আদালত হলো একটি আরবি ভাষার শব্দ। আদালত কোন ভাষার শব্দ? আদালত হলো একটি আরবি ভাষার শব্দ। পরাবাস্তব শব্দটিতে পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরাবাস্তব শব্দটিতে পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে অতিশয়। উত্তর হবে কি অতিশয়। নিচের কোনটি ভাষা পরিবার নয়? নিচের কোনটি ভাষা পরিবার নয়? তাহলে ভাষার মধ্যে কি কি রয়েছে সেটা তোকে জানতে হবে, তারপর হিসাব আসে যে কোনটি ভাষা পরিবার নয়। দেখো এখানে এশীয় হলো তোমার কি ভাষা পরিবার নয়। এশীয় একাদশ হলো তোমার ভাষা পরিবার। যেহেতু সেই বিষয়টা নাই, শুধু এশীয় আছে, এই এশীয় কোনো ভাষা পরিবার নয়। আফ্রিকীয়, তারপর দ্রাবিড়ীয়, তারপর হলো সেমিও, হিমিও, এগুলো সবই হলো ভাষার এক একটি পরিবার। তবে এশীয় তোমার ভাষার পরিবার নয়।
দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? উত্তর হবে রধ্বনি। রধ্বনি একটি দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। অবজ্ঞ অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? উত্তর হবে চোরা। উত্তর হবে কি এইখানে এই পাশেটা হবে চোরা। ঠিক আছে, আচ্ছা দেন এর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, তো এখানে দেখো পরবর্তী প্রশ্ন বলছে গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? সেক্ষেত্রে উত্তর হবে হলো 2 ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। শব্দের শেষে ইকার ও উকার থাকলে কোন বিভক্তি হয়? শব্দের শেষে ইকার ও উকার থাকলে কোন বিভক্তি হয়? উত্তর হবে তে বিভক্তি হয়। কোন বিভক্তি? তে বিভক্তি হয়। পাথরের মূর্তি, এখানে পাথরে কোন প্রকারের বিশেষণ? পাথরের মূর্তি, এখানে পাথরে কোন প্রকারের বিশেষণ? সেক্ষেত্রে উত্তর হবে হলো উপাদানবাচক বিশেষণ। উত্তর হবে কি উপাদানবাচক বিশেষণ। চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে বহুব্রীহি সমাসের উদাহরণ। চতুর্ভুজ শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ। এখনো পদের ও হলো, এখনো পদের ও হলো, তো এখনো পদের ও হলো কি? ও হলো বলক। ও হলো কি একটা বলক। শৃগাল শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটি? শৃগাল শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটি? উত্তর হবে শৃগাল। উত্তর হবে কি শৃগাল। অনুজ্ঞা ভবিষ্যৎ কালের উদাহরণ কোনটি? অনুজ্ঞা, অনুজ্ঞা বলতে কোনো কিছু আদেশ করা, প্রার্থনা করা, ইচ্ছা করা, অনুরোধ করা, নিষেধ করা, এগুলোকে বলা হয় অনুজ্ঞা। এই অনুজ্ঞার ভবিষ্যৎ কালের একটা উদাহরণ লাগবে। সেক্ষেত্রে আমরা 27 নম্বর প্রশ্ন যদি দেখি, তাড়াতাড়ি কাজটি করো, তাড়াতাড়ি কাজটি করো, এটা একটি তোমার কি অনুজ্ঞা সূচক বা অনুজ্ঞা ভবিষ্যৎ বাক্য। এখনো কাজটি কমপ্লিট হয়নি এবং তাকে করার মানে ভবিষ্যতে করানোর জন্য এবং কি আদেশ করা হচ্ছে, তাই এটা হলো তাড়াতাড়ি কাজটি করো, এটা হলো অনুজ্ঞা ভবিষ্যৎ। সিদ্ধান্ত আবেগ কোনটি? সিদ্ধান্ত আবেগ কোনটি? উত্তর হবে বেশ তবে যাওয়া যাক। বেশ তবে যাওয়া যাক, এটা একটি সিদ্ধান্ত আবেগ। সমাপ্রিকা ও অসমাপ্রিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? সমাপ্রিকা ও অসমাপ্রিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? উত্তর হবে যৌগিক ক্রিয়া। তাকে বলা হয় কি? তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? উত্তর হবে 2 ভাগে। বাংলা কাব্যরীতি 2 ভাগে বিভক্ত। দেন আমরা পরবর্তী প্রশ্নে যদি আসে, কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? তো সেক্ষেত্রে উত্তর হবে হলো ধ্বনি। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একটি উপাদান। ঠিক আছে, চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হলো হয়। চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি। এই কাজটা করছিল কে জানো? চলিত রীতির নতুন নাম এই যে প্রমিত রীতি, এটা কিন্তু করছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তোমার এই যে কাজটা বা এই কাজটা করেছে সেটা করছিল 21 শতকের সূচনায় তিনি এই কাজটি করেছিলেন। চলিত রীতির নতুন নাম হলো প্রমিত রীতি। এটা হলো 21 শতকের সূচনার সময় এই কাজটি কিন্তু করা হয়েছিল। কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন? কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন? প্রথমটা কি? ঘোষ, অঘোষ, ঘোষ, অঘোষ, পারছি তো। লাস্টটা হলো নাসিক্য ব্যঞ্জন। তো এই যে উদাহরণগুলো আছে সেখানে আমরা যদি দেখি দন্তাস্ব, তালিবস্ব, ছ, এগুলো হলো তোমার কি অঘোষ ব্যঞ্জন। পদ্ম শব্দের সঠিক উচ্চারণ কোনটি? পদ্ম শব্দের সঠিক উচ্চারণ হলো প দয় হসন্ত দয় উকার চন্দ্রবিন্দু, পদ্ম। এটা হলো পদ্ম শব্দের সঠিক উচ্চারণ। ঠিক আছে, কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে তোমার এইটা, যেখানে বোঝা যাচ্ছে ইও এবং ঝ আছে, এটা কিন্তু স্বচ্ছ। এখানে কি আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এখানেও দেখো ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখানেও কিন্তু এই যুক্ত খ মানে কি ক প্লাস পেটকার মধ্যে স, এটা মানে কি ক প্লাস হ, তারপর এটা মানে কি পেটকার মধ্যে স প্লাস তোমার কি দন্তান্ন বা হ,
তো এইগুলো কিন্তু আলাদা বোঝা যাচ্ছে না যে এগুলোর মধ্যে আলাদা অক্ষর আছে, কিন্তু এটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে যেখানে ইয় এবং ঝ এই দুটো ওয়ার্ড রয়েছে, তাই এটাকে বলা হয় স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ। আর অস্বচ্ছ বললে এই তিনটা সঠিক হইতো, অস্বচ্ছ বললে এই তিনটা, মানে যেটা বোঝা যায় সেটা স্বচ্ছ, আর যেটা বোঝা যায় না সেটা হলো অস্বচ্ছ। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বাক্য জোরালো হয় সেগুলোকে কি বলে? এই প্রশ্নটা আমি আরেকবার বলছি, তো এই প্রশ্ন উত্তরটা তোমরা দিবা। যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বাক্য জোরালো হয় তাকে কি বলে? দেখি তোমরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করতো, আমরা প্রথম 3 জনের কমেন্ট নিব, ঠিক আছে? তোমরা সবাই হারিয়ে কমেন্ট করবা যে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বাক্য জোরালো হয় সেই সকল শব্দাংশকে কি বলে? আচ্ছা, এখানে স্যার এইটা ইউটিউবে দিলেন বুঝি না, দিয়েন প্লিজ। ও আর একটা বিষয় হলো লাইভ ক্লাস কিন্তু ডাউনলোড দেওয়া যায় না, তাই এই জন্য তোমাকে যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমরা দিব। আচ্ছা, অ্যান্সারটা বলবা সবাই। আচ্ছা, এখানে কিন্তু আচ্ছা ভালোভাবে তোমাদের ক্লিয়ার বলি, যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বাক্য জোরালো হয় সেগুলোকে কি বলে? আচ্ছা, একজন রাসেল মিয়া সে বলছে এর নাম্বার হবে বচন। আচ্ছা, তারপর হলো বিপ্লব বলছে হলো বলক, উত্তর হবে খ নাম্বারটা। আচ্ছা, দুজন কিন্তু উত্তর দিচ্ছে, আর বাকিরা এখন পর্যন্ত সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা যেই ক্লাসে দেখো না কেন সবসময় মনে রাখবা যে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই সেম ক্লাসটা তোমরা পরীক্ষার আগেও পাবা এবং সবাই কিন্তু তোমাদের দিবে। আমি একটা চেষ্টা করতেছি, সামনে তোমাদের পরীক্ষা আছে, আর তোমাদেরকে নির্বাচন পরীক্ষা আছে, মানে প্রাক নির্বাচন পরীক্ষা আছে, নির্বাচন পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে। তো আমি যদি আগে তোমাদের জিনিসটা দিয়ে দিই এবং তোমরা যদি আগে থেকে পড়ে নাও, পরীক্ষার কেন্দ্রে কিন্তু তোমাকে এই সমস্যাটা করতে হবে না। আর এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন বোর্ডের প্রশ্ন, তাই প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে যে এখানে যতগুলো প্রশ্ন সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই অবশ্যই নিজেদের মধ্যে গল্প না করে চেষ্টা করবা যেন প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়। আর একটা বিষয় হলো, অনেকে বলো যে ভাই কোন বোর্ডের জন্য এই সাজেশন বা কোন বোর্ডের জন্য হলো এই ক্লাসটা। অ্যাকচুয়ালি কোনো ক্লাসে, আচ্ছা স্যার আসসালামু আলাইকুম, প্রথম পত্রের এমসিকিউ দিন প্লিজ। আচ্ছা, এমসিকিউ প্রথম পত্রের অলরেডি দেওয়া আছে, তুমি আমার চ্যানেলে দেখবা অলরেডি প্রথম পত্রের ক্লাস দেওয়ার পরে আমরা সেকেন্ড পত্রের ক্লাসটা দিচ্ছি। তাই যারা প্রথম পত্রের এমসিকিউ চাও তারা ক্লাস কিন্তু অলরেডি পেয়ে যাবে, আমাদের চ্যানেলে অলরেডি এটা রয়েছে, ঠিক আছে? তো চলো যাক, মোটামুটি 2 জন উত্তর দিয়েছিল, তার মধ্যে অ্যান্সার যদি সঠিক বলি উত্তর হবে হলো বলক, উত্তর হবে কে? বলক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বাক্য জোরালো হয় সেগুলোকে বলা হয় বলক। নিচের কোনটি উপমান কর্মধারক সমাসের উদাহরণ? নিচের কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে হলো কাজল কালো, উত্তর হবে কি? কাজল কালো, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে যদি আসে, নিচের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? নিচের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? উত্তর হবে দক্ষিণা, উত্তর হবে কি? দক্ষিণা। বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি? বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি? সেক্ষেত্রে তবে হঠাৎ হঠাৎ, হঠাৎ হঠাৎ হলো বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব, দ্বিত্ব মানে একই শব্দ দুইবার। নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দের উদাহরণ? নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে তেহাই, উত্তর হবে কি? তেহাই, ঠিক আছে? আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, আমরা যদি দেখি কত নম্বর এটা। আচ্ছা, মিস্টেক, একটুখানি মিস্টেক হয়েছে। আচ্ছা, এখানে কোথা থেকে শুরু হলো? আচ্ছা, একটু ওয়েট করবো, একটু ওয়েট। আচ্ছা, বলক ছিল 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর ছিল বলক, 7 নম্বর ছিল হলো কাজল কালো। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন ছিল হলো তোমার কে? দক্ষিণা। আর 9 নম্বর প্রশ্ন ছিল হঠাৎ হঠাৎ, ঠিক আছে? আচ্ছা, আর 10 নম্বর প্রশ্ন হলো কে? 10 নম্বর প্রশ্ন হলো তেহাই। আচ্ছা, তো এখানে কত প্রশ্ন সবগুলো আমি তোমাদের আরেকবার দেখে নিলাম, আমি ক্লিয়ার নিয়ে হইলাম যে কোনো প্রবলেম যেন না হয়, কারণ এখানে যেহেতু শিখাচ্ছে। আচ্ছা, শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন বিরাম চিহ্ন বসে? শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন বিরাম চিহ্ন বসে? সেক্ষেত্রে উত্তর হবে কমা, উত্তর হবে কি? কমা বসে, বিরাম করতে তাকে কমা বসানো হয়। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? নিচের কোনটি পর্তুগিজ শব্দ? উত্তর হবে আলমারি। আলমারি হলো তোমার একটি পর্তুগিজ শব্দ, তাহলে আলমারি কি? আলমারি হলো একটি পর্তুগিজ শব্দ, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা যদি পরবর্তী প্রশ্ন করে কোথায় গেলাম? আচ্ছা, এখানে এটা চট্টগ্রাম, আচ্ছা এইখানে হবে মাঝখানে। তো আমরা এখানে যে প্রশ্নগুলো দেখলাম, এর পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গের প্রয়োগ রয়েছে? নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গের
প্রয়োগ রয়েছে। উত্তর হবে কার কাছে গেলে জানা যাবে, কার কাছে গেলে জানা যাবে। দেন পরবর্তী, অপরাজের বাংলা কোন শ্রেণীর বিশেষ্য? অপরাজের বাংলা কোন শ্রেণীর বিশেষ্য? উত্তর হবে সৃষ্টি নাম। উত্তর হবে সৃষ্টি নাম। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে? পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে? উত্তর হবে সাপেক্ষ সর্বনাম। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। কোনো কিছুর সামান্য বা অল্প পরিমাণ বোঝাতে নিচের কোন নির্দেশকটি বসে? কোনো কিছুর সামান্য বা অল্প পরিমাণ বোঝাতে নিচের কোন নির্দেশকটি বসে? সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে টুকু। উত্তর হবে কি? টুকু। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2 ভাগে ভাগ করা যায়। কত? 2 ভাগে ভাগ করা যায়। সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হবে পয়দি। পয়দি হলো সমুদ্র শব্দের প্রতিশব্দ। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? উত্তর হবে হাইপেন। উত্তর হবে কি? হাইপেন তোমার হলো কি ব্যবহৃত হয়। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? উত্তর হবে পূরক। কি বলা হয়? পূরক বলা হয়। অতীতে প্রায় ঘটতো এমন বোঝালে কোন অতীতকাল হয়? অতীতে প্রায় ঘটতো এমন বোঝালে কোন অতীতকাল হয়? উত্তর হবে নিত্যবৃত্ত অতীত। উত্তর হবে কি? নিত্যবৃত্ত অতীত। দেন এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, বাক্যের মধ্যে কোনটির ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে যায়? বাক্যের মধ্যে কোনটির ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে যায়? উত্তর হবে ক্রিয়া। উত্তর হবে কি? ক্রিয়া। শামীম বাংলা ব্যাকরণে ভালো। নিম্নে শব্দটি কোন কারকের উদাহরণ? তুমি দেখো এই কথাটা আমি আগেও বলছিলাম যে আগে ছিল রাজীব বাংলা ব্যাকরণে ভালো, এখন নামটা চেঞ্জ করে বলছে কি? এখন নামটা চেঞ্জ করে শামীম বাংলা ব্যাকরণে ভালো। মেন কথা ব্যাকরণ। এই ব্যাকরণ আসলে কি? এই ব্যাকরণ কিন্তু অধিকরণ। আমি তখনও বলছিলাম যে ব্যাকরণটা হলো অধিকরণ কারক। তো এখানে বাক্যটা যেমনই দিছে, তো উত্তরটা হবে কিন্তু অধিকরণ কারক। শামীম বাংলা ব্যাকরণে ভালো, রাজীব বাংলা ব্যাকরণে ভালো, আমির রাসেল বাংলা ব্যাকরণে ভালো। তো যাই হোক না কেন, ব্যাকরণ যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে মনে রাখবা এই অধিকরণ কারক। বা কেউ যদি বলে যে ধরো রাসেল ভাই গণিতে ভালো, তো সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু কি হবে? অধিকরণ কারক বা অধিকরণ কারক কিন্তু এটা হবে। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? গঠনগত দিক থেকে বাক্য হলো 3 প্রকার। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? 3 প্রকার। কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়? কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়? উত্তর হবে জটিল। উত্তর হবে কি? জটিল। বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? উত্তর হবে উক্তি। উত্তর হবে কি? উক্তি। সুসময়ের বন্ধু কথাটি নিচের কোন বাগধারাকে সমর্থন করে? সুসময়ের বন্ধু কথাটি নিচের কোন বাগধারাকে সমর্থন করে? অর্থাৎ হলো কোন বাগধারার অর্থ হলো সুসময়ের বন্ধু? উত্তর হবে দুধের মাছি। দুধের মাছির অর্থ হলো সুসময়ের বন্ধু। ঠিক আছে? আচ্ছা। স্বরে আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? স্বরে আ করলে দেখো মুখটা কিন্তু হা হয়ে যায়। স্বরে আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? সেক্ষেত্রে উত্তর হবে বিকৃত। উত্তর হবে কি? বিকৃত, মানে তোমার হা হয়ে যাচ্ছে তাই। আচ্ছা, বাংলা লিপি কোন লিপির বিবর্ধিত রূপ? বাংলা লিপি কোন লিপির বিবর্ধিত রূপ? উত্তর হবে কুটির লিপি। উত্তর হবে কি? কুটির লিপি। বাংলা লিপি হলো কুটির লিপির বিবর্ধিত রূপ। কোনটি বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ? কোনটি বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সবচেয়ে সক্রিয়? উত্তর হবে কি? জিভ। উত্তর হবে জিভ। জিভ সবসময় কি লুল করে, যার কারণে এটা হলো সবচেয়ে সচল একটি অংশ। দেন এর পরবর্তী প্রশ্ন যদি আসি, স্বরে আ এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে?
সরি আ এর স্বাভাবিক উচ্চারণ নাই কোনটাতে, বা কোনটিতে স্বাভাবিক উচ্চারণ নেই? সেক্ষেত্রে উত্তর হবে জ্ঞাপন। জ্ঞাপনের স্বাভাবিক উচ্চারণ নেই। অস্বচ্ছ যুক্তবর্ণ কোনটি? অস্বচ্ছ যুক্তবর্ণ হলো এটা। এটা হলো অস্বচ্ছ বা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ক ট রয়েছে, এটা হলো তালিবাস স, এটা ছ রয়েছে, এটা প আর ট রয়েছে, এটা তিনটাতে ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই তিনটা হলো স্বচ্ছ। কিন্তু তোমাকে প্রশ্ন বলছে অস্বচ্ছ যুক্তবর্ণ কোনটা, কিন্তু এইটা হলো তোমার কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি। বুঝা গেল? আচ্ছা, তারপর মিগা শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? মিগা শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? তবে অর্থ সংকোচ হয়। অর্থ কি হয়? অর্থ সংকোচন বা সংকোচ হয়। ঝটিকা শব্দটির প্রতিশব্দ নয় কোনটি? ঝটিকা শব্দটির প্রতিশব্দ নয় কোনটি? সেক্ষেত্রে হবে পাবক। পাবক হলো ঝটিকা শব্দটির প্রতিশব্দ নয়, অর্থাৎ ঝটিকা শব্দের প্রতিশব্দ ঝড়, টর্নেডো, তুফান, এই তিনটে হলো ঝটিকা শব্দের প্রতিশব্দ, কিন্তু পাবক হলো এই শব্দের প্রতিশব্দ নয়। তো তোমাকে এটা মনে রাখতে হবে, ঝটিকা অর্থাৎ ঝড়, তুফান এবং টর্নেডো। পাবক তো কি অপশন থাকতেও পারে, আবার না থাকতে অন্য কোনো একটা অপশন দিতে পারে। তারপরে স্বাক্ষর ও স্বাক্ষর শব্দ জোড়ার মধ্যে মিল কোথায়? এখানে দুইটা উচ্চারণে কিন্তু স্বাক্ষর হচ্ছে, তাহলে এখানে দুজনের মধ্যে মিল রয়েছে কোথায়? উচ্চারণে। স্বাক্ষর ও স্বাক্ষর শব্দ জোড়ার মধ্যে মিল কোথায়? সেক্ষেত্রে শব্দ জোড়ার মধ্যে মিল কোথায়? এর শব্দ জোড়ার মধ্যে মিল হলো উচ্চারণে। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? তো আমি যেমনটা বললাম যে ব্যঞ্জন সন্ধি হলে একাদশ, আর স্বরসন্ধি হলো গবাক্ষ, কুলটা এবং পরিচ্ছেদ। সেক্ষেত্রে উত্তর হবে কি? একাদশ। একাদশ হলো তোমার কি? ব্যঞ্জন সন্ধি। একাদশ হলো তোমার কি? ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে? আচ্ছা, কর্মবাচ্যের উদাহরণ কোনটি? কর্মবাচ্যের উদাহরণ কোনটি? উত্তর হবে তাদের দ্বারা বাড়িটি তৈরি করা হয়েছে। তাদের দ্বারা বাড়িটি তৈরি করা হয়েছে, এটা হলো কর্মবাচ্যের উদাহরণ। নিজে না করে অন্যকে দ্বারা করালে সেটাকে কর্মবাচ্য বলা হয়ে থাকে। সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত রয়েছে কোনটিতে? সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক যুক্ত রয়েছে কোনটিতে? সাপেক্ষ মানে হলো যেমন তেমন, তারপর যত তত, সে যে, এরকম মানে পরপর জিনিস। তুমি যদি খেয়াল করো, যেহেতু সেহেতু, এটা হলো তোমার কি? যেহেতু সেহেতু আছে, তাই এটা হলো সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক। যেহেতু দোষ করেছে সেহেতু শাস্তি পাবে, এটা হলো তোমার কি? সাপেক্ষ সর্বনাম। আবার যত তত্ত্ব থাকলেও কিন্তু সাপেক্ষ সর্বনাম। ছেলেটি বলে উঠল, বাহ কি সুন্দর বাড়ি, বাক্যটি পরোক্ষ উক্তিতে কি হবে? ছেলেটি বলে উঠল তোমার কি? বাহ কি সুন্দর বাড়ি, বাক্যটি পরোক্ষ উক্তিতে কি হবে? সেক্ষেত্রে উত্তর হবে ছেলেটি আনন্দের সঙ্গে বলল যে বাড়িটি খুব সুন্দর। ছেলেটি আনন্দের সাথে বলল যে বাড়িটি খুব সুন্দর। দেন আমরা পরবর্তী প্রশ্ন যাব। তার পরবর্তী প্রশ্ন তোমাকে বলছে যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে যৌগিক ক্রিয়ার উদাহরণ হলো হেসে ওঠা। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়ার উদাহরণ হলো হেসে ওঠা। তাকে আসতে বললাম তবু এলো না, বাক্যটি কোন যোজক নির্দেশ করে? তাকে আসতে বললাম তবু এলো না, বাক্যটি কোন যোজক নির্দেশ করে? সেক্ষেত্রে উত্তর হবে বিরোধ যোজক নির্দেশ করে। কি নির্দেশ করে? বিরোধ যোজক নির্দেশ করে। প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? উত্তর হবে আই করাই। আই করাই হলো তোমার কি? এটা। একজন এসে খবরটা দেয়, একজন এসে খবরটা দেয়, এখানে কোন প্রকার সর্বনাম ব্যবহৃত হয়েছে? একজন এসে খবরটা দেয়, তো একজন এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয় নাই। এখানে একজন বলতে যে কেউ হতে পারে, তো এখানে হলো অনির্দিষ্ট কাউকে বোঝানো হয়েছে। একজন এসে খবরটা দেয়, এখানে একজন হলো তোমার কি? সর্বনাম, এবং এই সর্বনামটি হলো একটা কি? অনির্দিষ্ট সর্বনাম। শব্দের শেষে ইকার এবং হস্যকার থাকলে কোন বিভক্তি ব্যবহৃত হয়? শব্দের শেষে ইকার এবং হস্যকার থাকলে কোন বিভক্তি ব্যবহৃত হয়? সেক্ষেত্রে উত্তর হবে তে বিভক্তি। কোন বিভক্তি? তে বিভক্তি ব্যবহৃত হয়। কোন বাক্যে বা কোন বাক্যে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের? কোন বাক্যে, মানে এখানে যে বাক্যগুলো আছে সের মধ্যে কোন বাক্যে ঘটনা ভবিষ্যতের হবে কিন্তু ক্রিয়ার যে কাল মানে কাজ যেটা
সেটা কিন্তু বর্তমানের হবে। সেক্ষেত্রে তুমি দেখো আগামী মাসে, তার মানে এটা ভবিষ্যতের কথা, আমি সিলেট যাচ্ছি, আর এখানে যাচ্ছি কি, যাচ্ছি মানে এখন যাচ্ছি, তাহলে সেটা হলো বর্তমান কালের ক্রিয়া। তাহলে আগামী মাসে আমি সিলেট যাচ্ছি, এটা হলো তোমার কি ভবিষ্যতের ঘটনা, কিন্তু কি যে ক্রিয়ার কাল আছে সেটা হলো বর্তমানের। বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা কোনটি? বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা কোনটি? সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্ন যেটা রয়েছে তার সঠিক উত্তর হবে অহমিয়া ও ওড়িয়া। অমিয়া ও ওড়িয়া। বাংলা ভাষার রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি? উত্তর হবে গরীয় ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হলো গরীয় ব্যাকরণ। কোনটির স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়? কোনটির স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়? উত্তর হবে কোমল তালু আলজিফ। কোমল তালু ও আলজিফ। দেন আমরা পরবর্তী প্রশ্নে যদি আসে, পরবর্তী প্রশ্ন বলছে নালায়েক শব্দে কোন উপসর্গ কোন নালায়েক শব্দের না উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নালায়েক, নালায়েক, লায়েক মানে হলো তোমার একটা কর্ম করেছে, আর নালায়েকের কারণে কাজটা কি হয়েছে, উল্টা হয়ে গেছে। নালায়েক শব্দে কোন উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো এখানে যে নালায়েক আছে সেটা কিন্তু তোমার কি অপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে। কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপূর্ণ। জাত অর্থে কোনটি কোনটি সঠিক? জাত অর্থে কোনটি সঠিক? তো জাত অর্থে কোনটি সঠিক? জাত অর্থ হলো ঢাকাই, ঢাকাইয়া জাত। তো জাত বলতে ঢাকাই হলো তোমার একটা জাত অর্থে ব্যবহৃত হয়। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বাক্য জোরালো হয় তাকে কি বলে? তাকে বলে বলক। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হলো বলক। পুনরাবৃত্তি দ্বিত্ব কোনটি? পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি? উত্তর হবে সুরে সুরে। সুরে সুরে হলো কি পুনরাবৃত্ত দ্বিত্ব। দেন আমরা যদি পরবর্তী প্রশ্নে আসে, এখানে পরবর্তী প্রশ্নে বলেছে ঘাতক শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে। ঘাতক শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে, অর্থাৎ সোজা বাংলা হলো ঘাতক শব্দের বিপরীত অর্থ হলো পলক। ঘাতক শব্দের বিপরীত অর্থকে পলক। সোনাই সোহাগা এর সমর্থক বাগধারা কোনটি? সোনাই সোহাগা এর সমর্থক বাগধারা কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে মণিকাঞ্চন যোগ। সোনাই সোহাগা এর সমর্থক বাগধারা হলো মণিকাঞ্চন যোগ। ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি? ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে মনের ভাব প্রকাশ করা। ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো মনের ভাব প্রকাশ করা। লেখার সময়ে কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্নের ব্যবহার করা হয়? লেখার সময় কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর হবে ত্রিবিন্দু। উত্তর হবে কি ত্রিবিন্দু। চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে। বাক্যটিতে ধারালো কাস্তে কি দিয়ে কোন কারক? বাক্যটিতে ধারালো কাস্তে দিয়ে কোন কারক? তো এখানে যদি 27 নম্বর প্রশ্ন উত্তর হবে করণ কারক। উত্তর হবে কি করণ কারক। বিধায়ী ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? বিধায়ী ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে হলো পূরক। কি বলে? পূরক বলে। কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ রয়েছে? কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ রয়েছে? উত্তর হবে সকাল 8টার সময়ে সে রওনা হলো। সকাল 8টার সময় সে রওনা হলো। এখানে ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ রয়েছে। কোনটি কর্মধায়ক সমাস? কোনটি কর্মধায়ক সমাস? উত্তর হবে পদ্মা আঁখি। পদ্মা আঁখি একটি কর্মধায়ক সমাস। ঠিক আছে। দেন আমরা যদি আর পরবর্তী প্রশ্ন দেখি, আর পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে শব্দের শেষে ইকার ও ঔকার থাকলে এ বিভক্তির রূপভেদ হয়। শব্দের শেষে ইকার এবং ঔকার থাকলে এ বিভক্তির রূপভেদ হয়। তে কি তে তে। মানিপক্ষের কোথায়? মানিপক্ষের বহুবচন করার সময়ে নিচের কোন লগ্নক যোগ করা হয়? মানিপক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নক যোগ করা হয়? উত্তর হবে বর্গ। উত্তর হবে কে? বর্গ। পদের লগ্নক কত ধরনের? পদের লগ্নক কত ধরনের? উত্তর হবে পদের লগ্নক হলো
কত 4 ধরনের। পদের লগ্ন কত ধরনের? পদের লগ্ন হলো 4 ধরনের। দেনের পরবর্তী প্রশ্ন যদি আসে, কোন বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ? কোন বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ? উত্তর হবে তাকে আসতে বললাম তবু এলো না। তাকে আসতে বললাম তবু এলো না। কোন বাক্যে ক্রিয়াজাত উপসর্গ রয়েছে? কোন বাক্যে, হ্যাঁ কাজ করতেছে মোবাইলে, কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে? তো সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো মন দিয়ে লেখাপড়া করা দরকার। মন দিয়ে লেখাপড়া করা দরকার। পদানো ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটি? পদানো ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটি? উত্তর হবে মরিত মরব। মরিত মরব, এটা একটা পদানো ক্রিয়া বিশেষণের উদাহরণ। চলন্ত ট্রেন এ বাক্যে বিশেষণ পদটি কোন শ্রেণীর? চলন্ত ট্রেন এ বাক্যে বিশেষণ পদটি কোন শ্রেণীর? সেক্ষেত্রে উত্তর হবে হলো অবস্থাবাচক। উত্তর হবে কি অবস্থাবাচক। সমষ্টি বিশেষ্য বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়? সমষ্টি বিশেষ্য বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়? উত্তর হবে জনতা। উত্তর হবে কি জনতা। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে পূর্ব ভারতীয় প্রাকৃত। পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্বৃত্তি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? তো একটা চিরন্তন কথা, যেমন আমরা যদি টেন্সের কথা বলি, যারা বোঝো ইংরেজিতে, টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর তারই যদি বাংলা বলি, টেন্স মানে হলো ক্রিয়ার কালের পরিবর্তন হয় না। প্রত্যক্ষ উক্তিতে যদি চিরন্তন সত্য থাকে, চিরন্তন সত্য বাক্য থাকে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এরকম চিরন্তন সত্য বাক্য থাকলে সেক্ষেত্রে ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না। আর পরবর্তী প্রশ্ন আমরা যদি এখানে খেয়াল করি, এখানে বলেছে লেখার সময় কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরামচিহ্নের ব্যবহার করা হয়? লেখার সময় যেমন হলো বিশেষ দ্রষ্টব্য, আমরা সবসময় কি করি, তুমি যদি ভালো করে দেখবা, বিশেষ দ্রষ্টব্য আমরা বি লিখি, তারপর দুটা ডট দিই, তারপর দ্রষ্টব্যতে দুইটাই লিখে এরকম দুটা ডট দিই। এই ডট দুটাকে বলা হয় ত্রিবিন্দু। এই ডট দুটাকে কি বলা হয়? ত্রিবিন্দু। তাই লেখার সময় কোনো অংশ বাদ দিতে চাইলে সেক্ষেত্রে আমরা ত্রিবিন্দু বিরাম চিহ্ন কি করি? ব্যবহার করি। নিচের কোন বাক্যে মাথা শব্দটি লক্ষ্যার্থে ব্যবহৃত হয়? নিচের কোন বাক্যে মাথা শব্দটি লক্ষ্যার্থে ব্যবহৃত হয়? সেক্ষেত্রে উত্তর হবে রফিক সাহেব গ্রামের মাথা। রফিক সাহেব গ্রামের মাথা। সুযোগ সন্ধানী অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? সোজা বাংলা হলো কোন বাগধারার অর্থ হলো সুযোগ সন্ধানী? সেক্ষেত্রে উত্তর হবে তীর্থের কাক। তীর্থের কাক অর্থ হলো সুযোগ সন্ধানী। তীর্থের কাক অর্থ কি? সুযোগ সন্ধানী। নন্দিনী এর সঠিক প্রতিশব্দ কোনটি? নন্দিনী এর সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর হবে দুহিতা। দুহিতা হলো নন্দিনী এর সঠিক প্রতিশব্দ। ভূত এর বিপরীত শব্দ হলো, ভূত এর বিপরীত শব্দ হলো ভবিষ্যৎ। ভূতের বিপরীত হলো ভবিষ্যৎ। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো একাদশ, কিন্তু আমরা যদি দেখি এখানে কিন্তু একাদশ অপশনে নেই, সেক্ষেত্রে উত্তর হবে বৃহস্পতি। তাহলে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কি কি? একাদশ ও বৃহস্পতি। ঠিক আছে। আর কুলটা গবাক্ষ এই দুইটা হলো তোমার কি? এই দুটো হলো নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি। কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি? কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি? সেক্ষেত্রে উত্তর হবে হলো 21 শতক। 21 শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হলো কি? প্রমিত রীতি। বাংলা ভাষায় কোন স্বরধ্বনিটির সংক্ষিপ্ত রূপ নেই? বাংলা ভাষায় কোন স্বরধ্বনিটির সংক্ষিপ্ত রূপ নেই, মানে আকার একার হস্যিকার দীর্ঘিকার নেই? তুমি যদি ভালো করে খেয়াল করো, ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু স্বর অ এর কোনো আকার একার নাই। আকার মানে স্বরে আ, তার একটি কার হলো আকার। কিন্তু দেখো স্বর অকার কখনো শুনছো? স্বর ওকার, স্বরকার কিন্তু কখনোই হয় না। তাই স্বর এর কোনো কি নাই, তোমার কোনো আকার একার বা সংক্ষিপ্ত রূপ নেই। ঠিক আছে। আচ্ছা,
এর পরবর্তী প্রশ্ন হলো নিচের কোন শব্দটিতে অর্ধ স্বরধ্বনি রয়েছে? নিচের কোন শব্দটিতে অর্ধ স্বরধ্বনি রয়েছে? উত্তর হবে চাই। চাইয়ে অর্ধ স্বরধ্বনি রয়েছে। কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ? কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ? উত্তর হবে ল। ল হলো একটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ। তাহলে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী প্রশ্নে বলেছে অভাব অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? অভাব অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? উত্তর হবে হাভাত। উত্তর হবে কি হাভাত। নৈপুণ্য অর্থে প্রত্যয়বাচক শব্দ কোনটি? নৈপুণ্য অর্থে প্রত্যয়বাচক শব্দ কোনটি? উত্তর হবে নে। নে হলো তোমাকে নৈপুণ্য অর্থে। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে কোন বহুবৃত্তি হয়? পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে কোন বহুবৃত্তি হয়? উত্তর হবে ব্যতিহার। উত্তর হবে কি ব্যতিহার। ধনাত্মক দ্বিত্ব শব্দের উদাহরণ কোনটি? ধনাত্মক দ্বিত্ব শব্দের উদাহরণ কোনটি? উত্তর হবে ঝমঝম। ধনাত্মক দ্বিত্বের শব্দের উদাহরণ হলো কি ঝমঝম। পূরণবাচক শব্দ আশিতম এর অপর নাম কি? পূরণবাচক শব্দ আশিতম এর অপর নাম কি? উত্তর হবে অশিতম। উত্তর হবে কি অশিতম। নিচের কোন বাক্যটি ভাববাচ্যের উদাহরণ? নিচের কোন বাক্যটি ভাববাচ্যের উদাহরণ? উত্তর হবে এবার বাঁশিটি বাজানো হোক। এবার বাঁশিটি বাজানো হোক। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? উত্তর হবে অপাদান কারক। উত্তর হবে কি অপাদান কারক। কোন বাক্যটি অনুজ্ঞাবাচক? কোন বাক্যটি অনুজ্ঞাবাচক? উত্তর হবে তার মঙ্গল হোক। তার মঙ্গল হোক এই বাক্যটি হলো একটি অনুজ্ঞাবাচক বাক্য। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ এটি কোন প্রকারের বাক্য? তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ এটি কোন প্রকারের বাক্য? উত্তর হবে সরল বাক্য। উত্তর হবে সরল বাক্য। কোন বাক্যটি নিত্য অতীতকালের উদাহরণ? কোন বাক্যটি নিত্য অতীতকালের উদাহরণ? উত্তর হবে খুব সকালে ঘুম থেকে উঠতাম। খুব সকালে ঘুম থেকে। নিত্য অতীতকালের বলতে বোঝানো হয় এমন কোনো কাজকে যে কাজটা তুমি আগে সবসময় করতে। তাহলে খুব সকালে ঘুম থেকে উঠতে এটা তুমি অতীতে সবসময় করতে বা প্রায়শ কাজটা করতে। ঠিক আছে, দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বিধের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে। বিধের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে। তো কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে কোথায়? সেক্ষেত্রে তবে উদ্দেশ্যের পূর্বে। উত্তর হবে কি উদ্দেশ্যের পূর্বে। যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? উত্তর হবে ভাববাচ্য। তাকে বলা হয় ভাববাচ্য। পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী কিসের পরিবর্তন করতে হয়? পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী কিসের পরিবর্তন করতে হয়? উত্তর হবে ক্রিয়ারূপের পরিবর্তন করতে হয়। কিসের পরিবর্তন হয়? ক্রিয়ারূপের পরিবর্তন করতে হয়। নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? উত্তর হবে বাকযন্ত্র। উত্তর হবে কি বাকযন্ত্র। ভাষার আঞ্চলিকতাকে কি নামে আখ্যায়িত করা হয়ে থাকে? ভাষার আঞ্চলিকতাকে কি নামে আখ্যায়িত করা হয়ে থাকে? সেক্ষেত্রে উত্তর হবে উপভাষা। উত্তর হবে কি উপভাষা। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কতটি? বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি হলো 4টি। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কতটি? বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি হলো 4টি। নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জনধ্বনি রয়েছে? নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জনধ্বনি রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে ভাব। উত্তর হবে কি ভাব। হে বন্ধু তোমাকে অভিনন্দন এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে? হে বন্ধু তোমাকে অভিনন্দন এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে? উত্তর হবে সম্বোধন আবেগ। উত্তর হবে কি সম্বোধন আবেগ। মানিপক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নক ব্যবহার করা হয়? মানিপক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নক ব্যবহার করা হয়? উত্তর হবে
গণ বিন্দু এবং বর্গ, গণ বিন্দু এবং বর্গ। আচ্ছা, দেন আমরা পরবর্তী যদি প্রশ্নে আসে, কোথায় গেল? আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন তুমি যদি খেয়াল করো, এই প্রশ্নতে তোমাকে বলা হয়েছে নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ রয়েছে, নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ রয়েছে। সেক্ষেত্রে উত্তর হবে আমটা দেখতে ভারী সুন্দর, আমটি দেখতে ভারী সুন্দর। এখানে ভারী সুন্দর আছে যেটা হলো বিশেষণ, ঠিক আছে। বিশেষণ বলতে কারো একটা প্রশংসা, গুণ, আবেগ প্রকাশ করাকে বোঝানো হয়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম উপাদান ড্যাশ। তো ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি, বা ভাষার একক হলো ধ্বনি। নিচের কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ, মানে যেটাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না সেটা অস্বচ্ছ। দেখো, এটা প ত আছে বোঝা যাচ্ছে, এটা জ জ আছে বোঝা যাচ্ছে, এটা ব দ আছে বোঝা যাচ্ছে। এই যুক্ত খ কি আছে? এখানে ক পেট কাটা বেদনাংশ আছে, এটা কি বোঝা যাচ্ছে? যুক্ত খ হয় কি? ক প্লাস পেট কাটা বেদনাংশ থেকে যুক্ত খ হয়। এই যুক্ত খ কি বোঝা যাচ্ছে? যেহেতু এটা বোঝা যাচ্ছে না, তাই এইটা হলো কি একটা অস্বচ্ছ ব্যঞ্জন। অদ্য শব্দের উচ্চারণ, অদ্য শব্দের কোন সঠিক উচ্চারণ কি? তো অদ্য শব্দের কি? এটি অদ্য, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি দ্বিগু কর্মধায়ক সমাসের উদাহরণ? নিচের কোনটি দ্বিগু কর্মধায়ক সমাসের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে চৌরাস্তা। উত্তর হবে কি? চৌরাস্তা। নিপাতনের সিদ্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? নিপাতনের সিদ্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে গবাক্ষ। এখানে ভালো করে দেখবা, আমি যেমনটা বললাম যে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির একটা বিষয় আছে। যদি ব্যঞ্জনধ্বনি বলে তাহলে উত্তর হইতে হলো একাদশ, বৃহস্পতি, তারপর হলো গোষ্পদ, এগুলো হলো কি ব্যঞ্জনধ্বনি। আর যদি স্বরধ্বনি বলে তাহলে গবাক্ষ, তারপর আরো কিছু ছিল যেগুলো আমরা তোমাকে কিছুক্ষণ আগে বললাম। দেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ঝাঁক শব্দটি কোন প্রকারের বিশেষ্য? ঝাঁক শব্দটি কোন প্রকারের বিশেষ্য? উত্তর হবে সমষ্টি। ঝাঁক শব্দটির অর্থ হলো সমষ্টি। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? সেক্ষেত্রে উত্তর হবে হলো কীর্তদার। কীর্তদার হলো নিত্য নরবাচক শব্দ। নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ? নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ? উত্তর হবে পাথুরে। নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ? পাথুরে। বাক্যের গণ্য কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়? বাক্যের গণ্য কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়? উত্তর হবে কে রে। বাক্যের গণ্য কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়? কে রে। নিচের কোনটি অক্রিয় বাক্য? নিচের কোনটি অক্রিয় বাক্য? তিনি বাংলাদেশের নাগরিক। তিনি বাংলাদেশের নাগরিক, এটি একটি অক্রিয় বাক্য। কোনটি মৌলিক শব্দ? কোনটি মৌলিক শব্দ? সেক্ষেত্রে উত্তর হবে গোলাম। গোলাম হলো একটি মৌলিক শব্দ। দেন আমরা যদি আর পরবর্তী প্রশ্নে যদি আসে, আর পরবর্তী প্রশ্ন হচ্ছে আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে? আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে? উত্তর হবে 1000 বছর। আনুমানিক 1000 বছর পূর্বে বাংলা ভাষার কি হয়েছে? জন্ম হয়েছে। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? উত্তর হবে ফরাসি ভাষার শব্দ। রেস্তোরাঁ হলো একটি ফরাসি ভাষার শব্দ। হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি? হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে বৃদ্ধি। হ্রাস শব্দের বিপরীত অর্থ হলো বৃদ্ধি। রাজীব বাংলা ব্যাকরণে ভালো। এখানে ব্যাকরণের কথা আবার উল্লেখ আছে। এই বাক্যে ব্যাকরণে কোন কারক? আমি 100 বার বলেছি, এই উত্তরটা হলো অধিকরণ কারক। বা রাজীব, শামীম, খালি নামটা চেঞ্জ করা হচ্ছে। কখনো বলছে রাজীব বাংলা ব্যাকরণে ভালো, কখনো বলতে শামীম বাংলা ব্যাকরণে ভালো। মেন টপিকটা হলো এই যে ব্যাকরণ কথাটা আছে, এটা একটা অধিকরণ কারক। এটা একটা কি? অধিকরণ কারক, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে তাকে আসতে বললাম তবু এলো না। এ বাক্যে কোন ধরনের যোজক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? তাকে আসতে বললাম তবু এলো না, এ বাক্যে কোন ধরনের যোজক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? তো এখানে তুমি যদি দেখো, তাকে আসতে বলা হলো কিন্তু সে বিরোধ করে আসলো না, তাহলে এটা হলো বিরোধ। এটা হচ্ছে কি? বিরোধ করা হয়েছে। অভিধানে শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়? অভিধানে শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়? সেক্ষেত্রে উত্তর হবে
বাচ্যর্থ। উত্তর হবে কি বাচ্যর্থ। ভালোভাবে পৌঁছে যেও, ভালোভাবে পৌঁছে যেও, এই বাক্যটি কোন ভবিষ্যৎকালের উদাহরণ? ভালোভাবে পৌঁছে যেও এই বাক্যটি কোন ভবিষ্যৎকালের উদাহরণ? উত্তর হবে অনুজ্ঞা। উত্তর হবে কি অনুজ্ঞা। ননির পুতুল বাগধারার অর্থ নিচের কোনটি? ননির পুতুল বাগধারার অর্থ নিচের কোনটি? মানে কোনটি হলো ননির পুতুলের বাগধারার সঠিক উত্তর? উত্তর হবে শ্রম বিমুখ। ননির পুতুল বলতে শ্রম বিমুখ। নিচে যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে? যে সকল অর্থহীন শব্দাংশ মানে যার কোনো অর্থ নেই অন্য শব্দের শুরুতে বসে মানে আগে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে? তো আশা করি আমরা এটা সবাই জানি, এটাকে উপসর্গ বলে। সাথে সাথে তোমাকে এই জিনিসটাও জানতে হবে যে উপসর্গ কত প্রকার। উপসর্গ কত প্রকার এই বিষয়টা তোমাকে ভালোভাবে জানতে হবে। বাংলা উপসর্গ কোন, যেমন আশবিনী। তো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে যে বাংলা উপসর্গ কয়টি এবং উভয় উপসর্গ কয়টি। ঠিক আছে, এই বিষয়গুলো ভালো করে তোমাকে জানতে হবে। সংস্কৃত এবং খাঁটি বাংলা উপসর্গ কোনটি? তো আরক্ত শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আরক্ত শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর হবে ঈষৎ। উত্তর হবে কি ঈষৎ। নিচের কোনটি কীট প্রত্যয় সাধিত শব্দ? নিচের কোনটি কীট প্রত্যয় সাধিত শব্দ? উত্তর হবে বর্ধমান। নিচের কোনটি কীট প্রত্যয় সাধিত শব্দ? বর্ধমান হলো একটি কীট প্রত্যয় সাধিত শব্দ। নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে তোমার কি জ্যাঠামি। নিন্দা অর্থে তোমার জ্যাঠামি উপসর্গটি ব্যবহার করা হয়েছে। প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচী শব্দের বিপরীত শব্দ হলো প্রাতিচী। প্রাচী শব্দের বিপরীত শব্দ হলো কি প্রাতিচী। স্বর্ণ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? স্বর্ণ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর হবে কনক। স্বর্ণ শব্দের সঠিক তোমার কি প্রতিশব্দ হলো কনক। নিচের কোন বাগধারাটির অর্থ বিশৃঙ্খল? নিচের কোন বাগধারাটির অর্থ হলো বিশৃঙ্খল? উত্তর হবে জগা খিচুড়ি। জগা খিচুড়ি হলো তোমার কি বিশৃঙ্খল। গবাক্ষ শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? গবাক্ষ শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? সেক্ষেত্রে উত্তর হবে অর্থ বদল হয়ে যায়। গবাক্ষ এক জিনিস আর জানালা আরেক জিনিস, সেক্ষেত্রে অর্থ কি হয়ে যায়? বদল হয়ে যায়। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো হাইপেন ব্যবহৃত হয়। উত্তর হবে কি হাইপেন ব্যবহৃত হয়। ফুলের গন্ধে ঘুম আসে না, এই বাক্যে ফুলের কোন কারক? এই বাক্যে ফুলের কোন কারক? সেক্ষেত্রে উত্তর হবে সম্বন্ধক কারক। উত্তর হবে সম্বন্ধ কারক। যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কোন বাচ্য বলে? যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কোন বাচ্য বলে? সেক্ষেত্রে উত্তর হবে তোমার কি ভাব বাচ্য। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভাব বাচ্য। দেন আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই, আর পরবর্তী প্রশ্ন বলেছে সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? সেক্ষেত্রে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে দ্বাদশীয়। উত্তর হবে কি দ্বাদশীয়তে রয়েছে। নিচের কোনটি তুর্কি শব্দ? নিচের কোনটি তুর্কি শব্দ? সেক্ষেত্রে উত্তর হবে দারোগা। দারোগা হলো তোমার কি একটি তুর্কি শব্দ। ইত্তেফাক কোন জাতীয় নাম বিশেষ্য? ইত্তেফাক কোন জাতীয় নাম বিশেষ্য? উত্তর হবে সৃষ্টি নাম। ইত্তেফাক হলো একটি সৃষ্টি নাম বিশেষ্য। নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি? নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি? উত্তর হবে এরা। নির্দেশক সর্বনামের উদাহরণ হলো এরা। তাকে আসতে বললাম তবু এলো না, বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে? তাকে আসতে বললাম তবু এলো না, বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে? সেক্ষেত্রে উত্তর হবে বিরোধ যোজক। তাকে আসতে বলা হয়েছে কিন্তু সে বিরোধ করে সে আসলো না, তাই এটাকে বিরোধ যোজক বলা হয়ে থাকে। মানিপক্ষের বহু বচনে কি লগ্নক ব্যবহৃত হয়? মানিপক্ষের বহু বচনে কি লগ্নক ব্যবহার করা হয়? উত্তর হবে গণ। উত্তর হবে কি গণ।
ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? উত্তর হবে উপভাষা। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় কি? উপভাষা। বাগধারা নিয়ে আলোচনা করা হয়। বাগধারা নিয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্বে। বাগধারা নিয়ে আলোচনা করা হয় কি? অর্থতত্ত্বে। পশ্চিমবঙ্গে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? পশ্চিমবঙ্গে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? সেক্ষেত্রে উত্তর হবে এলো রাঢ়ী। উত্তর হবে কি? রাঢ়ী উপভাষার ব্যবহার পাওয়া যায় পশ্চিমবঙ্গে। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোনটি নিচে নেমে আসে? অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোনটি নিচে নেমে আসে? সেক্ষেত্রে উত্তর হবে কোমল তালু। উত্তর হবে কি? কোমল তালু। দেন আমরা এর পরবর্তী প্রশ্ন যদি আসে, এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, বলা হয়েছে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? উত্তর হবে স্বর অ। স্বর অ একটি মৌলিক স্বরধ্বনি। ওই ঔ দীর্ঘি এই তিনটাই তোমার কি না? মৌলিক স্বরধ্বনি নয়। টোটাল মৌলিক স্বরধ্বনি হলো 7টি। তালব্য স্বরধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য স্বরধ্বনির উদাহরণ আছে কোনটি? তালব্য মানে ত থ দ ধ এগুলা। তো এটা ত থ দ ধ আছে কোথায়? সেই তালব্য স্বরধ্বনির উদাহরণ আছে ঝড়ে। ঝড়ের মধ্যে রয়েছে তালব্য স্বরধ্বনি। কোনটি সাধিত শব্দ? কোনটি সাধিত শব্দ? সেক্ষেত্রে উত্তর হবে সাংবাদিক। সাংবাদিক হলো একটি সাধিত শব্দ। নিচের কোনটি বহুব্রীতি সমাসের উদাহরণ? নিচের কোনটি বহুব্রীতি সমাসের উদাহরণ? উত্তর হবে সেতার। সেতার হলো একটি বহুব্রীতি সমাসের উদাহরণ। নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি কোনটি? নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি, প্রশ্নটা বারবার বলছি, এখানে কিন্তু স্বরধ্বনি আর এক ব্যঞ্জনধ্বনির একটা বিষয় রয়েছে। তো নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি হলো কুলটা। উত্তর হবে কি? কুলটা। তারপর হলো গবাক্ষ। কুলটা, গবাক্ষ এগুলো তোমার কি? নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি। আর একাদশ, তারপর গোষ্পদ, বৃহস্পতি এগুলো হলো তোমার কি? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জনধ্বনি। ঠিক আছে? আচ্ছা, কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? উত্তর হবে চুপচাপ। চুপচাপ হলো অনুকার দ্বিত্বের উদাহরণ। নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? সেক্ষেত্রে উত্তর হবে বেগম। বেগমের কোনো কি নেই, তার নরবাচক কোনো মিল নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সতীন। সতীনেরও কিন্তু তোমার কি নেই? নরবাচক কোনো মিল নেই। তো এখানে দুইটা হরই আছে। ঠিক আছে? তো যাই হোক, উত্তরটা হবে বেগম। সকলের মঙ্গল হোক বাক্যটি কোন কাল নির্দেশ করে? সকলের মঙ্গল হোক বাক্যটি কোন কাল নির্দেশ করে? উত্তর হবে অনুজ্ঞা বর্তমান কাল নির্দেশ করে। কি নির্দেশ করে? সকলের মঙ্গল হোক। এখানে কারো ইচ্ছা প্রার্থনা নির্দেশ করছে। ইচ্ছা, প্রার্থনা, আদেশ এগুলো থাকলে তাকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। দারুণ, আমরা জিতে গিয়েছি বাক্যের লক্ষ্য অনুযায়ী কোন শ্রেণীর বাক্য? দারুণ, আমরা জিতে গিয়েছি বাক্যের লক্ষ্য অনুযায়ী কোন শ্রেণীর বাক্য? তুমি যদি এটাকে দেখো, এটা এক্সক্লেমেটর একটা চিহ্ন রয়েছে বা বিস্ময়সূচক একটা চিহ্ন রয়েছে, তাই খুব অনায়াসে তুমি বলতে পারো এটা হলো আবেগবাচক বাক্য। এটা কি? একটা আবেগবাচক বাক্য। নিচের কোনটি সরল বাক্য? নিচের কোনটি সরল বাক্য? উত্তর হবে সে এখানে এসে সব কথা খুলে বলল। সে এখানে এসে সব কথা কি বলল? খুলে বলল। এটা একটি কি বাক্য? সরল বাক্য। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তার পরবর্তী প্রশ্ন তুমি যদি দেখো, বলা হয়েছে বাংলাদেশ কোন বিশেষ পদ? বাংলাদেশ কোন বিশেষ পদ? এই প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা সবাই দিবা। ঠিক আছে? হার রিপ্লে দিবা। বাংলাদেশ কোন বিশেষ পদ? যারা এখন দেখছো তারা হার রিপ্লে উত্তর দিবা। তো তাদের উত্তর দিয়ে ফেলো সবাই, হার রিপ্লে। আবার বলছি, বাংলাদেশ কোন বিশেষ পদ? যারা যারা পারো হার রিপ্লে উত্তর দিয়ে ফেলাও।
তো যাই হোক, মোটামুটি তোমরা অনেকটা উত্তর দিয়েছো। তো আমরা বলি প্রশ্ন। তো প্রশ্ন ছিল হলো বাংলাদেশ কোন বিশেষ্য পদ? সেক্ষেত্রে উত্তর হবে নাম বিশেষ্য পদ। এটা একটা নাম, দেশের নাম। নিচের কোন বাক্যে বিধেয় বিশেষণ আছে? নিচের কোন বাক্যে বিধেয় বিশেষণ আছে? সেক্ষেত্রে উত্তর হবে লোকটা পাগল। লোকটা পাগল, এখানে বিধেয় বিশেষণ আছে। ভূত, ভাবী ও সত্য কোন ক্রিয়ার উদাহরণ? ভূত, ভাবী ও শর্ত কোন ক্রিয়ার উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। কিসের উদাহরণ? অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। ভয়ে ভয়ে চুপি চুপি গঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণ? ভয়ে ভয়ে চুপি চুপি গঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণ? সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে বহুপদী। উত্তর হবে কি বহুপদী। অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? অনুসর্গকে, আবার বলছি, অনুসর্গকে কয় ভাগে ভাগ করা হয়? তো অনুসর্গকে কয় ভাগে ভাগ করা হয়? সেক্ষেত্রে অনুসর্গকে ভাগ করা হলো 2 ভাগে। অনুসর্গকে কয় ভাগে ভাগ করা? 2 ভাগে ভাগ করা হয়। ছেলেটাকে চোখে চোখে রাখো, এখানে চোখে চোখে কোন শব্দ দিত? ছেলেটাকে চোখে চোখে রাখো, এখানে চোখে চোখে কোন কারক? সেক্ষেত্রে শব্দ দিতে হবে হলো বিভক্তি পুনরাবৃত্ত। উত্তর হবে কি বিভক্তি পুনরাবৃত্ত। প্রকৃতি প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি? প্রকৃত প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে চল প্লাস ইস্যু ইকাল চলস্য। ঠিক আছে। আচ্ছা, পদের অংশ কোনটি? পদের অংশ কোনটি? পদের অংশ হলো নির্দেশক। পদের অংশ কোনটি? পদের অংশ হলো নির্দেশক। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলো 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন বলছে এ বর্ণের উচ্চারণ কত রকমের? এ বর্ণের উচ্চারণ কত রকমের? তাহলে এ বর্ণের উচ্চারণ হলো 2 রকমের। এ বর্ণের উচ্চারণ কয় রকমের? 2 রকমের। অর্থ নেই কিন্তু অর্থের দ্যোতকতা তৈরি করে। অর্থ নেই কিন্তু অর্থের দ্যোতকতা তৈরি করে। তো সেক্ষেত্রে উত্তর হবে লোকে উপসর্গ। উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থের দ্যোতকতা তৈরি করে। সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? সেক্ষেত্রে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে পর প্লাস ইচ্ছা ইকুয়াল পরীক্ষা। পর প্লাস ইচ্ছা ইকুয়াল পরীক্ষা, এটা হলো সঠিক সন্ধি বিচ্ছেদ। দেন চলে যাবো আমরা 12 নম্বর প্রশ্নে। তো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, যদি খেয়াল করো, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? তো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হলো 37টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হলো 37টি। তেহাই কি ধরনের সংখ্যাবাচক শব্দ? তেহাই কি ধরনের সংখ্যাবাচক শব্দ? উত্তর হবে ভগ্নাংশ পূরণবাচক। তেহাই হলো ভগ্নাংশ পূরণবাচক একটি শব্দ। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? সেক্ষেত্রে উত্তর হবে কুটিল লিপি। বাংলা লিপি হলো কুটিল লিপির একটি বিবর্তিত রূপ। বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? সেক্ষেত্রে হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হলো বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। প্রত্যয় যোগে নারীবাচক শব্দ গঠিত হয়েছে নিচের কোনটিতে? প্রত্যয় যোগে নারীবাচক শব্দ গঠিত হয়েছে নিচের কোনটিতে? সেক্ষেত্রে তোমার 16 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো শ্রীমতী। উত্তর হবে কি শ্রীমতী। বাদী শব্দটি দ্বারা ফরিয়াদি বোঝালেও, দেখো বেশি হয়ে গেল। আচ্ছা, বাদী শব্দটি দ্বারা ফরিয়াদি বোঝালেও বাদী শব্দটি দ্বারা কি বোঝানো হয়? আমি এখানে এটাকে একটু কি করে নিব যেন এই যে দাগগুলো চলে যায়। ঠিক আছে, এই দাগগুলো যদি থাকে তাহলে ই হবে না। বাদী শব্দটি দ্বারা ফরিয়াদি বোঝালেও বাদী শব্দটি দ্বারা কি বোঝানো হয়? সেক্ষেত্রে উত্তর হবে হলো মতাদর্শী। উত্তর হবে কি মতাদর্শী। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়? বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয়? সেক্ষেত্রে উত্তর হবে হলো হাইপেনের ব্যবহার হয়। কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয়? হাইপেনের ব্যবহার হয়। নিচের কোন বাক্যটি ভাববাচ্যের? নিচের কোন বাক্যটি
ভাববাচ্যের। উত্তর হবে চিঠিটা পড়া হয়েছে। চিঠিটা পড়া হয়েছে এটা একটা কি ভাববাচ্যের একটি বাক্য, ঠিক আছে। আচ্ছা, নিত্য অতীতকালের শ্রোতাপক্ষের সাধারণ রূপে ক্রিয়ার সাথে কোন বিভক্তি যুক্ত হয়? নিত্য অতীতকালের শ্রোতাপক্ষের সাধারণ রূপে ক্রিয়ার সাথে কোন বিভক্তি যুক্ত হয়? সেক্ষেত্রে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে তে বিভক্তি। কোন বিভক্তি? তে। নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? উত্তর হবে নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে, এটা একটা কি যৌগিক বাক্যের উদাহরণ। আচ্ছা, দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমরা যদি এখানে খেয়াল করি পরবর্তী প্রশ্নে, এখানে পরবর্তী প্রশ্ন বলছে এক বচনের শব্দের পরে কি যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে? এক বচনে শব্দের পরে কি যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে? সেক্ষেত্রে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে লগ্নক। উত্তর হবে কি লগ্নক। বাক্যের মধ্যকার একাধিক পদ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বাক্যের মধ্যকার একাধিক পদ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? উত্তর হবে বর্গ। একে কি বলা হয়? বর্গ। বল্লভ শব্দটির প্রতিশব্দ নিচের কোনটি? বল্লভ শব্দটির প্রতিশব্দ নিচের কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হলো স্বামী। বল্লভ শব্দটির প্রতিশব্দ হলো স্বামী। কোন কারককে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়? কোন কারককে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে উপাদান কারক। উত্তর হবে কি উপাদান কারক। সোনাই সোহাগা বাগধারাটির সমর্থক বাগধারা কোনটি? সোনাই সোহাগা বাগধারাটির সমর্থক বাগধারা কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে মণিকাঞ্চন যোগ। উত্তর হবে কি মণিকাঞ্চন যোগ। যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগে বাক্যটি কোন কালের? যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগে বাক্যটি কোন কালের? সেক্ষেত্রে 27 নম্বর প্রশ্ন উত্তর হবে সাধারণ অতীতকালের। উত্তর হবে কি সাধারণ অতীতকালের। নিচের কোন বাক্যে অলংকার আবেগ আছে? নিচের কোন বাক্যে অলংকার আবেগ আছে? উত্তর হবে যাজ্ঞে ওসব কথা থাক। নিচের কোন বাক্যে অলংকার আবেগ আছে? যাজ্ঞে ওসব কথা থাক। গোলাপ নামের ফুল গোলাপ ফুল কোন সমাসের উদাহরণ? গোলাপ নামের ফুল সমান সমান গোলাপ ফুল কোন সমাসের উদাহরণ? সেক্ষেত্রে 29 নম্বর প্রশ্ন উত্তর হবে কর্মধায়ক সমাস। উত্তর হবে কর্মধায়ক সমাস। জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলো কয় ভাগে বিভক্ত? জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলো কয় ভাগে বিভক্ত? সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে হলো 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। আমরা যেখানে এই প্রশ্নগুলো করলাম, তো আমাদের টোটাল এখানে যে প্রশ্নগুলো আছে 24 সালে যতগুলো প্রশ্ন আছে সব করেছি, কারণ 26 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য 24 সাল খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের আরও টার্গেট ছিল যে আমরা 23-এর প্রশ্ন করব, দেন আমরা 23-এর প্রশ্ন ক্লিয়ার করে আমরা করব 22-এর প্রশ্ন, 22-এর প্রশ্ন শেষ করার পরে আমরা করব 21-এর প্রশ্ন। ঠিক আছে, 18, 17, 19, 21 তুমি যদি দেখো প্রত্যেকটা সালের প্রশ্ন আমার কাছে কিন্তু রয়েছে, এবং এই সালের প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা করতে পারি তাহলে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবা। কিন্তু মোটামুটি যেহেতু এখনও তোমাদের পরীক্ষা না, তো পরীক্ষা এখনও তোমাদের বেশ অনেকটাই দেরি রয়েছে। আমি আপাতত 24-এর প্রশ্ন দিলাম, যেহেতু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আমি সবার আগে 24 তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবং এই 24-এর প্রশ্নগুলো পড়ার পরে আমরা নেক্সট তোমাদের এই সেম টপিকে আরও একটা ক্লাস দেব, যে ক্লাসটার মধ্যে 23, 22, 21, তারপর হলো 20, 19, 18 এই সকল প্রশ্ন মানে 6 সালের প্রশ্ন একত্রে কন্টিনিউ দেওয়া থাকবে। ঠিক আছে, তো যারা আগে থেকে যদি তোমাদের বলি মেন বই তো তোমাদের পড়তে হবে। বাংলাতে সবসময় একটা টপিক থাকে যে মেন বই থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তুমি যত সালের বোর্ডে যত প্রশ্নই পড়ো না কেন, মেন বইয়ের পড়তে হবে, তোমাকে মেন বই থেকেই আসলে প্রশ্নটা আসে। এবং মেন বই পড়ার পরে বিগত সালের যে প্রশ্ন আমি যেমনটা বললাম, আমাদের মেন টার্গেট থাকবে হলো তোমাদের পরীক্ষার আগে 2018 থেকে 2024 সাল অথবা 25 সাল, 24 পর্যন্ত হলে হবে, এই কয়টা সালের প্রশ্ন যদি আমি পড়িয়ে দিতে পারি তোমাকে, তাহলে এখান থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবা। যাই হোক, যেহেতু আজকের ক্লাসটা আমরা অনেক আগে নিচ্ছি, মোটামুটি এখনও তোমাদের হাতে প্রায় 5 থেকে 6 মাস সময় রয়েছে, তাই আমি 24 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপাতত দিয়ে রাখলাম।
পরীক্ষার আগে আবার আমরা কি বাকি ক্লাসগুলো দিব। আর যদি তোমাদের কাছে সাপ্লিমেন্ট, টেস্ট পেপার বা অন্য কোনো ওয়ে থাকে, যেই ওয়ের মাধ্যমে তুমি 23-এর প্রশ্ন, 22-এর প্রশ্ন, 20-এর প্রশ্ন, তারপর হলো 21-এর প্রশ্ন, এইভাবে যদি 18 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন আগে থেকে পড়ে নিতে পারো বাংলা দ্বিতীয়তে, তাহলে এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি যে অবশ্যই 100% প্রশ্ন কমন পাবা এবং সেখান থেকে রিপিট হয়। আসলে তোমাদের থেকে 24 সালে যে প্রশ্ন আছে সেখান থেকে কিন্তু তোমাদের রিপিট হয়ে যাবে। আমার যতটুকু জানা যে 24 সাল থেকে তোমরা মোটামুটি প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর মোটামুটি এখনো রাত প্রায় 11:30 বাজে, তো আমি চেষ্টা করছি যে আগে থেকে তোমাদের জন্য স্যার অর্থনীতি প্রথম পত্র MCQ 2025 দিবেন না। আচ্ছা, দেখো অর্থনীতির পরীক্ষাটা আসলে একটা তোমার কি বাতিল পরীক্ষা, তো যেহেতু ওখানে বাতিল পরীক্ষা ছিল তাই আপাতত আমি সেই টপিকটার উপরে হয়তো ক্লাস দিছি কিনা আমার সঠিক মনে নেই। ভাইয়া এইচএসসি দের এখনো ইকোনমিক এক্সাম আছে, আপনি প্লিজ একটু ইকোনমিক ক্লাসটা দেন। আচ্ছা, ইকোনমিক ক্লাসটা, হ্যাঁ তোমাদের পরীক্ষা শেষ হয়নি এখনো। আচ্ছা, তোমাদের পরীক্ষা মানে আই হোপ যে তোমাদের পরীক্ষা বাতিল ছিল কিছু একটা পরীক্ষা, ওই পরীক্ষাগুলো মানে এখনো কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। আমি যতটুকু আমার খেয়াল ছিল যে তোমাদের পরীক্ষার ডেটে গতকাল ক্লাস শেষ হওয়া উচিত ছিল। দেখ তোমাদের যদি শেষ না হয়ে থাকে আমি চেষ্টা করব যে অবশ্যই অতি অল্প সময়ের মধ্যে তোমাদের ক্লাসও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।